চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজ রাত 8টার সময় আপনাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন হেডলাইন দখল করবেন বলে যা নয় তাই বলে যাচ্ছেন, এবং এই সমস্ত কিছু বলার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কথাকে ডিস্টর্ট করা হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথাকে ডিস্টর্ট করা হয়েছে? আপনি তো বলছেন এবং সেই বাইট আমাদের কাছে আছে যেখানে নির্দিষ্টভাবে আপনার রাজ্যে আপনি ধর্ষণ আটকাতে পারছেন না বলে আপনি বলছেন মেয়েদের বাইরে বেরোনোটা ঠিক নয়, তাদেরকে অ্যালাউ করা উচিত নয়। এটাকে কি মৌলবাদী ফতোয়া বলে? এটাকে কি তালিবানি নিদান বলে? তালিবানের যারা মন্ত্রী তারা নিজেদের সংশোধন করছে। তালিবানের যে সরকার আপনারা জানেন তো নিশ্চয়ই, যেটা নিয়ে গোটা দেশে প্রগতিশীল মানুষজন তারা গেল রব তুলেছিল। তালিবানের যে সরকার এই মুহূর্তে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তালিবানিদের যে বিদেশ মন্ত্রী তিনি ভারতবর্ষে এসেছেন, এর একটা জিওপলিটিক্যাল মাহাত্ম্য রয়েছে। কিন্তু সেই প্রেস কনফারেন্সে যেটা দূতাবাসে হয়েছিল, প্রথম যে প্রেস কনফারেন্স, সেখানে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। তালিবানের বহু গোড়ামি রয়েছে, তালিবানিদের বহু মধ্যযুগীয় মানসিকতা রয়েছে। ভারত সেটা নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেছিল। ভারতকে খুশি করার জন্য তালিবানিরা দ্বিতীয় একটি প্রেস কনফারেন্স করে, এবং সে প্রেস কনফারেন্সের ছবি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মহিলা সাংবাদিকরা যথেষ্ট পরিমাণে উপস্থিত ছিলেন। একেবারে ফুল ফ্রেমে যদি এই ছবিটা দেখাই, ভালো করে দেখুন। তালিবানের এই আফগানিস্তানের বিদেশমন্ত্রী, বাঁদিকে দেখুন মহিলারা বসে রয়েছেন, মহিলা সাংবাদিকরা, ডান দিকে মহিলা সাংবাদিকরা বসে রয়েছেন। এটা নয়া দিল্লির আজকের ছবি। আমি বিগত 48 ঘন্টা ধরে দেখছিলাম, বিগত 48 ঘন্টা ধরে যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী, যারা ফেমিনিস্ট, তারা লাগাতার একটা কথা বলে যাচ্ছিলেন যে ভারতে বসে এরকম তালিবানি প্রেস কনফারেন্স কি করে হতে পারে। দেখুন, তালিবানের যে গোড়ামি, তালিবানের যে মধ্যযুগীয় ধ্যান ধারণা, এগুলো নিয়ে সমালোচনা যারা করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশেরই তো, তিনি রাজনীতিবিদ, বিদেশি নন। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইসরায়েল, আমেরিকা কোনো জায়গার নন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের মেয়েদের বলছেন বাইরে বেরোতে না, রাতের সময় বাইরে বেরোতে না। মানে ঠিক কটার সময়? এই যেরকম এখন জবাব চায় বাংলা রাত 8টায় শুরু হয়। তার মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলছেন যে মেয়েদের বেরোতে দেওয়া ঠিক নয়। মানে একটা টাইম ফ্রেম তো থাকবে, যে টাইম ফ্রেমের পরে মেয়েদের বেরোনোটা ঠিক নয়। আমি সেই টাইম ফ্রেমটা জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, অনেকে বলছেন তালিবানি ফতোয়া, অনেকে বলছেন তালিবানি নিদান। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন না। মানে এটা কোনো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরোয় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় মাথায় ব্যথা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এরপরে নিদান দেবেন, গলাটাকে কেটে দাও, মাথাটা সরে যাবে, ব্যথাও থাকবে না। না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় যে রাজ্যে শিল্প আসছে না, টাটার ফ্যাক্টরিটা, তৈরি ফ্যাক্টরিটা তুলে গুজরাটে পাঠিয়ে দাও। মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় যে ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না,
এমন পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দেবেন যে এসএসসিটাই 2-3 বছর 4 বছর হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় যে রাজ্যে উন্নয়ন হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এমন ব্যবস্থা করে দেবেন যে গোটা রাজ্যের চাকরি বাকরি সমস্ত শিল্প কল কারখানা সেই সমস্ত কিছু বাংলায় না এসে অন্য জায়গায় আসে। আমার প্রবলেমটা অন্য জায়গাতে। আমার প্রবলেমটা কি সেটা আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি যারা এই তালিবানিরা কেন মহিলা সাংবাদিককে প্রেস কনফারেন্সে ডেকেছে কি ডাকেনি তাই নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিচ্ছিল, তারা হিরণ্ময় নীরবতা পালন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুর নিয়ে, দুর্গাপুরের এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে যারা অভিযুক্ত তাদের নাম এখনো প্রকাশ করেনি রাজ্য সরকার। আমরা অপেক্ষা করছি রাজ্য পুলিশ কখন তাদের নাম প্রকাশ করে, তাদের প্রেস কনফারেন্স করে জানায় আমাদের যে কারা আসলে ওই ওড়িশা থেকে ডাক্তারি পড়তে আসা মেয়েটিকে গণধর্ষণ করলো। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে ওনার কথা একটু টুইস্ট করা হয়েছে। কি টুইস্ট করা হয়েছে সেটাই তো জবাব চাইছে বাংলা। আমি যদি ধরে ধরে আপনাদেরকে শোনাই, প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত কথা বললেন, নির্যাতিত একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তো যত্রতত্র পাড়ায় পাড়ায় বেসরকারি কলেজ খোলার লাইসেন্স দিয়েছেন। সে কলেজগুলো কি করে খোলা হচ্ছে, তার সামনে নির্দিষ্ট পরিবেশ রয়েছে কিনা, সেখানে চোলাইয়ের ঠেক বসছে কিনা, সেখানে সাট্টা খেলা হচ্ছে কিনা, সেটা কার কাজ? সেটা কি কলেজ কর্তৃপক্ষের কাজ? আইন শৃঙ্খলা কলেজ কর্তৃপক্ষ দেখবে না লোকাল থানা লোকাল পুলিশ দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাইট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া কার দায়িত্ব, কেমন করে রাত 12:30টায় সে বেরিয়ে এলো। মানে কোনো মেয়ে, কোনো ডাক্তারি পড়ুয়া তার যদি প্রয়োজন থাকে সে রাত 12:30টায় বেরোতে পারবে না, তাই তো? তাই তো প্রগতিশীল রাজ্যের প্রগতিশীল বুদ্ধিজীবীরা ঠিক কি বলছেন? আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনি, তারপরে প্রগতিশীল বুদ্ধিজীবীদের যদি কিছু বক্তব্য পাই শুনবো। It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. দেখুন, আমার প্রবলেমটা একটা জায়গাতেই, আমার প্রবলেমটা এই মাকুলারদের নিয়ে, আমার প্রবলেমটা এই মেকি প্রগতিশীল মানুষজনকে নিয়ে, যারা প্রগতিশীল বা মুক্তমনা এই কথাগুলো আসলে ঢাল হিসেবে ব্যবহার করেন নিজেদের কোনো পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটি পেশা নিয়ে কথা বলছেন যে পেশাটা 24/7-এর। এই মেয়েটি কী পড়তে এসেছিল? ডাক্তারি তো। ওড়িশা থেকে, জলেশ্বর থেকে মেয়েটির বাবা মা ভেবেছিল পশ্চিমবঙ্গ তো রবীন্দ্রনাথ ঠাকুরের, পশ্চিমবঙ্গ নোবেল পুরস্কারের, পশ্চিমবঙ্গ রোনাল্ড রসের, যে রোনাল্ড রসের নামে এসএসকেএম হাসপাতালে একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রয়েছে, পশ্চিমবঙ্গ অস্কারের, পশ্চিমবঙ্গ সত্যজিৎ রায়ের, পশ্চিমবঙ্গ লেখালেখি সিং সংস্কৃতি আর্ট কালচারের, পশ্চিমবঙ্গ শম্ভুনাথ পণ্ডিতের, পশ্চিমবঙ্গ নীলরতন সরকারের, পশ্চিমবঙ্গ বিধানচন্দ্র রায়ের। এইটাই তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের লেগেসি। এই রাজ্যের একজন ডাক্তারি পড়ুয়া, তাকে ঘড়ি ধরে দেখতে হবে, এই চল 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 চল, রাত 11টা বেজে গেছে, এখন আর বেরোনো যাবে না। কেন বেরোনো যাবে না? বাইরে কে আছে? কারা আছে? রোহিঙ্গা আছে? বাঘ আছে? কেন একটি মেডিকেল কলেজের বাইরে বেরোতে একটি মেয়ে যে ডাক্তার হয়ে কালকে নাইট ডিউটি করবে তাকে ভয় পেতে হবে? তাকে প্রতি মুহূর্তে মনে করতে হবে যে আরজি করে যে ঘটনাটা অভয়ার সাথে হয়েছে তার সাথেও হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটি রাজ্য তৈরি করেছেন, আমি বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী পারছেন না, উনি সামলাতে পারছেন না। যে কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দিন। ডাক্তার যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেখানে যদি ডাক্তাররা থাকেন, চিকিৎসক থাকেন, দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর জায়গায় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বটা সামলান। এত প্রেশার মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো নিতে পারছেন না, সে কারণে তার কাজ বা পারফরমেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স খারাপ হচ্ছে। নয়তো কেউ বলে যে এত রাতে বের করতে অ্যালাউ করা উচিত নয়, মানে একটা প্রাইভেট মেডিকেল কলেজ,
সেটা হতে পারে এই রাজ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় দেখবেন প্রাইভেট মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, হাজার হাজার প্রাইভেট কলেজ ব্যাঙের ছাতার মতন বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। কিন্তু সেই প্রাইভেট কলেজের বাইরে বেরিয়ে কেউ যদি ধর্ষিতা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন প্রাইভেট মেডিকেল কলেজের দায়িত্ব কার? এটা তো চলতে পারে না। আপনারা ভাবুন, তার কারণ দুটো অংশ, এই বাম বুদ্ধিজীবী যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে ইকুয়ালি দায়ী। যদি দোষারোপ মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়, বামফ্রন্টকেও দোষারোপ করুন, কারণ বামফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দেবে এই নির্বাচনেও ভোট কেটে। মিলিয়ে নেবেন, আপনার মিলিয়ে নেবেন। যদি দোষারোপ করতে হয় যে এপাং ওপাং ঝপাংয়ের সুরে বা ক্যাক্যা ছিচির সুরে নাচে বা সুর দেয়, কবিতা বলে যে সমস্ত বুদ্ধিজীবী, তাদেরকেও ধরুন, তার কারণ তারাও সম পরিমাণে দোষী। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিয়ে কী লাভ? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিন কার্নিভালে একা নাচছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা আছে তাদের চিহ্নিত করুন, সেই সমস্ত সেলিব্রিটিদের চিহ্নিত করুন। তার কারণ সেই সেলিব্রিটিরা যেরকম উত্তরবঙ্গে যায় না, সেই সেলিব্রিটিরা আপনার বাড়ির মেয়ে যদি ধর্ষিতা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে মেয়েদেরকে বাড়িতে রাখতে হবে বা এত রাতে বের হওয়া ঠিক নয়, তখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তারা বলবে যে হ্যাঁ ঠিকই তো। দ্বিতীয় পোর্শন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 10 সেকেন্ড 5 সেকেন্ড করে ওনার বাইক চালানো হচ্ছে, ভুল। আনকাট দ্বিতীয় অংশ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতে মেয়েদের বাইরে আসার অনুমতি দেওয়া উচিত নয়। প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট, অ্যাডাল্ট, যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের অংশ কিছুদিন পরে হবে, যে মৃত মানুষকে ডিসেকশন টেবিলে শুইয়ে কোথায় কিডনি কোথায় লাংস সেটা কাটাকাটি করছে, যে রোগী দেখার জন্য আর 1 বছর পরে হাসপাতালে নাইট ডিউটি করবে হয়তো, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাতে এদেরকে অনুমতি দেওয়া উচিত নয়। কেন? এটা কি বাচ্চা? এটা কি ক্রেশ চলছে? আমি তো সেই সমস্ত বাচ্চা ছেলেমেয়েকে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে এবং দেশে এই মুহূর্তে 35 বছরের কম জনসংখ্যা সবচেয়ে বেশি। আমি তোমাদেরকে বলবো যে এর পরেও এই ব্যালেন্স খেলো না। এই পরে এই প্রগতিশীল মাকুলার এই টুকরে গ্যাংয়ের পাল্লায় পড়ো না। তার কারণ কাল তোমার সাথে যদি এটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি এই কথাটাই তোমার সাথে বলবে। এবং আমি আবারও বলছি, যারা এই তালিবান, যারা এই প্রগতিশীল নানাবিধ জিনিস নিয়ে আগ্রহ প্রকাশ করেন, তারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে একটা কোনো স্টেটমেন্ট দেবে না। এদের সিনেমাই আপনারা দেখতে যাবেন, এদের বই আপনারা পড়বেন, এদের কবিতা আপনারা হয়তো বারবার বলবেন আহা কি সুন্দর লিখেছে। দ্বিতীয় বাইকটা শুনুন। Especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, সেই কথাটা থেকে আমি আপনি কি বুঝব? হ্যাঁ, আমাদের অনেকেই আমরা বামফ্রন্টের জমানায় পড়াশোনা করেছি, আমরা হয়তো ইংরেজিটা অতটা ভালো বুঝতে পারি না, কিন্তু কিছুটা তো বুঝতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইংরেজিতে বললেন, 2 নম্বর বাইকটাই আরেকবার যদি আমি চালাই, ভালো করে শুনুন তো। এটার মানে তো নিশ্চয়ই এটাই যে মেয়েদেরকে বিশেষ করে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয় রাত্রির বেলা, তাই তো? শুনুন আরেকবার। Especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আমি যে কথাটা বলবো বলে এতক্ষণ পেটে চেপে রেখে দিয়েছিলাম, সেই কথাটা এবার বলতে হবে, এবং তারপর এক এক করে আমি অতিথিদের কাছে যাব। আমি শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী, যিনি এই মুহূর্তে মুম্বাই থেকে রয়েছেন, তার কাছে যাব। মানস ভট্টাচার্য গবেষক রয়েছেন স্টুডিওতে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অংশুমান কর কবি, প্রসূন ঘোষ চিকিৎসক, প্রত্যেকের কাছে যাব। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যাওয়ার আগে একটা কথা বলছি। এটা না একটা পারসেপশনের ব্যাপার হয়ে যাচ্ছে, ভালো করে বুঝুন। আপনার হয়তো মনে হতে পারে ময়ূখ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে। না, আমার শ্রেণী শত্রু কেউ নয়। তৃণমূল কংগ্রেস
বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি কেন বারবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছি, আমি কেন বারবার সমালোচনা করছি? আমার খুব অস্বস্তি লেগেছে এই ঘটনাটার পরে। এই মেয়েটি, যার পিতা, যে নিগৃহীতা, তার পিতা যে 5 নম্বর বাইকটা, একবার আমি শোনাতে চাই। নিগৃহীতা বা নির্যাতিতা, তার বাবা, সে বলছে আমার বরাবরই ভয় লাগতো বাংলার যা আইন শৃঙ্খলার অবস্থা, আমি আর মেয়েকে পাঠাবো না এখানে, এই কলেজে। শুনুন। মেডিকেল কলেজ কি সেভাবে কোনো সাহায্য আপনি পাচ্ছেন? কিছু তো এখন তো পাইনি, কিছু পাইনি, কিছু রেসপন্স নেই। আমরা এই বাইরে থেকে যাও, এর বন্ধুগুলো চলে এলো বলে একটু হেল্প মিলছে, একটু সাহস আছে। হ্যাঁ, বেঙ্গলে তো সুরক্ষিত নেই, গুড়া থেকেও নেই। আজকে কি বলছেন, আমি ডরেও থাকতাম, তো এই ঘটনা ঘটবে বলে আমি কখনো ভাবতে পারতাম। আমার মেয়ে জন্য আর বলবো না, খুলতে পারবো না। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে খুব নির্দিষ্টভাবে কথা জিজ্ঞেস করছি। আপনি দীর্ঘদিন কর্পোরেট সংস্থাগুলোতে কাজ করেছেন, আপনি ভারতীয় আর্ম সার্ভিস বা এনএসজি বা আইটিবিপিতে কাজ করেছেন। ইমেজ বিল্ডিং বলে একটা ব্যাপার থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন মুখে শিল্প আনতে যাবেন? ধরে নিন ইলন মাস্কের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কানেকশন তৈরি হয়েছে, ইলন মাস্ক এখানে ইনভেস্ট করবে। ইলন মাস্কের টিম নিশ্চয়ই নাকে সর্ষের তেল দিয়ে এখানে ইনভেস্টমেন্টটা করবে না, তার আগে একটা রিসার্চ করবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে রাত্রিবেলা মেয়েদের বেরোনোটা উচিত নয়, ডাক্তারি পড়ুয়াদের যারা বাচ্চা মেয়ে, তাদের রাত 12টা, 1টা, 1:30টার সময়ও প্রয়োজনে ইমার্জেন্সিতে যেতে হয়, তাদেরকে বাড়িতে বসার নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে ইলন মাস্ক কোনোদিন সেমিকন্ডাক্টর প্লান্ট করার কথা ভাববেন? বা ধরে নিন আজকে উড়িষ্যা থেকে এই ওড়িয়া মেয়েটি, তার বাবা জলেশ্বর থেকে আজকে এখানে এতটা ভরসা করে আমাদের রাজ্যে মেয়েটিকে পড়ানোর জন্য নিয়ে এসেছিলেন। তার বাবা তো বলছে আমি আর মেয়েকে কোনোদিন এখানে পাঠাবো না, মানে ডাক্তারি মাথায় উঠলো, মেয়েকে উড়িষ্যায় নিয়ে বাড়িতে রেখে দেবে বলছে এই বাবা। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় বুঝে গেছেন 2026-এ তিনি জিততে পারবেন না, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা যেটা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যেই আসুক, বিজেপি আসুক, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, আইএসএফ আসুক, যেই আসুক, এই ইমেজটাকে ক্লিন করতে বোধহয় 10 বছর লেগে যাবে। দীপাঞ্জন চক্রবর্তী, মিলিয়ে নেবেন। দেখো ময়ূক, আমি প্রথমে ওইটা দিয়ে শুরু করি যেটা দিয়ে তুমি শুরু করেছিলে প্রোগ্রাম, আফগানিস্তান তালিবান সরকারের প্রেস কনফারেন্স। আমি দুদিন ধরে দেখেছি, আমি সমাজ মাধ্যমে লিখলাম, ওই একটি সংবাদপত্র আছে না যারা বাজারে আনন্দ করে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে, তারা এবং বেশ কিছু সেকুলার তথাকথিত নারীবাদী, তাদের ওই গাঁজা ফাজাতে হচ্ছে না, এখন তারা মহুয়া খেয়েও বিভিন্ন বক্তব্য রাখছে এবং না জেনে যে ভিয়েনা কনভেনশনে পরিষ্কার ডিপ্লোম্যাটিক রিলেশনে পরিষ্কার আর্টিকেল 21 এবং 22-এ রয়েছে যে কোন দূতাবাস তাদের ভেতরে তারা কি তাদের যে দেশের যে কালচার, দেশের যে হিস্ট্রি, দেশের যে ট্র্যাডিশন, সেটা তারা ফলো করবে। ভারত সরকারের কোনো অধিকার নেই সেখানে অংশগ্রহণ করার, এবং এটা সেম ভারতের জন্য অ্যাপ্লিকেবল ভারত যখন বাইরের দূতাবাসে যায়। এটা জেনেও এরা চিৎকার চেঁচামেচি করেছে। আর আজকে যখন দুর্গাপুরে ঘটনা ঘটলো, এদের মুখে কোনো আওয়াজ নেই। এদের লোকে মানুষ চিনে নিক। এবার এসে যাই তোমার স্পেসিফিক প্রশ্নে। দেখো, আমি এখন একটি ভারতবর্ষের অন্যতম বৃহৎ কর্পোরেটের রিস্ক অ্যাসেসমেন্ট বিজনেস কন্টিনিউটি দেখি। ব্যাপারটা 1 মিনিট আমি নেব খোলসা করার জন্য, বাংলা কোথায় যাচ্ছে। যে কোনো বড় কর্পোরেট কোনো রাজ্যে বা কোনো জেলা যখন ইনভেস্ট করে, অ্যাটলিস্ট 500 কোটি টাকার ওপর ইনভেস্ট করছে, ম্যানুফ্যাকচারিং প্লান্ট হচ্ছে, যে যাই হোক না, সেখানে একটা রিস্ক অ্যাসেসমেন্ট হয়। এবং সেই রিস্ক অ্যাসেসমেন্টে সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকে, ল অ্যান্ড অর্ডার থেকে আইআর সিচুয়েশন, যেটা লেবার আনরেস্ট, এই যে ব্যাপারগুলো, এগুলো সমস্ত রকম আমরা অ্যাসেস করি, আমি নিজে করি। এবং আমরা দেখছি যে বাংলার জন্য কোন ভারতবর্ষের বড় কর্পোরেট আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট দেখার পর তারা ফিরে যাচ্ছেন, এবং আমরাই বা কি রিস্ক অ্যাসেসমেন্ট দেবো? আমরা তো দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে বাংলার মুখ্যমন্ত্রী একজন এখন কোট আনকোট, নিজের দায়িত্বে বলছি, প্যাথোলজিক্যাল লায়ার। উনি বলছেন রাত 12:30টায় বেরিয়েছেন। আজকে ওনারই পেটোয়া ওই সর্বাধিক বিকৃত যারা আনন্দ করে বাজারে খবর দেয়, তাদের অনলাইন এডিশন বলছে
যে রাত 8টা থেকে 8:30টায় মেয়েটি বেরিয়েছিলেন। রাত 12:30টায় একটি মেয়ে যদি হস্টেল থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে খাবার আনতে যাচ্ছেন, এই প্যাথোলজিক্যাল লায়ারের কথা কেউ বিশ্বাস করে? নাম্বার 1। নাম্বার 2, যতটুকু সূত্র থেকে খবর পেয়েছি, তোমরাও সেটা কনফার্ম করে নেবে, এই যারা ধর্ষক ধরা হয়েছে সব কিন্তু ওই দুধেল গাই। এবং যেটা দেখতে পাচ্ছ, তারপরে এই মহিলা কিন্তু কোন রকম নিন্দা না করে জাস্টিফাই করছে যে মেয়েরা কেন রাতে বেরিয়েছে। এটা কিন্তু ওই গজওয়াতুল হিন্দ বা এই সালতানাতে বাংলা, এই জসিমউদ্দিন রহমানিদের যে তালিবানি শাসন বা যে খিলাফত শাসন, সেখানেও কিন্তু এটা যে এরা মেয়েরা রাত্রে বেরোবে না, মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, মেয়েদের সঙ্গে ধর্ষণ হলে সেটা তাদের প্রাপ্য। এবং এদেরই পেটোয়া সমাজবিদ, এই সমস্ত লোকজন, সকল কি বলে সেলিব্রিটি টেলিব্রিটি, তারা আবার তালিবানের সরকারের নিন্দা করছে প্রেস কনফারেন্সে, মহিলা নয় কেন। আর তাদেরই নেত্রী, সে প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যা কথা বলছেন এবং এত দুঃসাহস, সে বলছেন যে মেয়েরা কেন বাইরে বেরোয়। আর ধর্ষকদের আমি প্রোটেক্ট করব, কারণ ধর্ষকরা তো দুধেল গায়, বেরিয়ে আসবে, আর কালকেই পেয়ে যাবে খবর ধর্ষকরা সব আমি আপনাকে একটু থামাচ্ছি। প্রিয়াঙ্কা টিবরেওয়ালা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আমার ধারণা প্রিয়াঙ্কা টিবরেওয়ালা এখন বাড়িতেই রয়েছেন, বাইরে নিশ্চয়ই বেরোচ্ছেন না। প্রিয়াঙ্কা টিবরেওয়ালা 8টা বেজে গেছে। কিন্তু আমার একটা চিন্তা, প্রিয়াঙ্কা টিবরেওয়ালা, আমি বাইকটা শোনাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেয়েদেরকে, একদম প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট কলেজের মেয়েদেরকে বাইরে বেরোনোর ক্ষেত্রে নিদান দিয়েছেন তা নয়, একটা খুব মারাত্মক কথা কিন্তু তিনি বলেছেন, সেটা অনেক মিডিয়া মিস করে গেছে। রিপাবলিকে আমরা বারবার দেখাচ্ছি, আমি আজ এটা সবার দৃষ্টি আকর্ষণ করছি খুব নির্দিষ্টভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অংশে বলেছেন, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়ে যারা পড়তে আসে তাদের অনুরোধ করব রাতে না বেরোতে। মানেটা কি? বিভিন্ন রাজ্যের ছেলেমেয়ে যারা পড়তে আসে তাদের অনুরোধ করব রাতে না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। মানে এটা কি আফগানিস্তান? এটা কি বাংলাদেশ? এটা কি সিরিয়া? ডাক্তারির পড়ুয়া আপনি এক হাতে প্রাইভেট কলেজগুলোকে, প্রাইভেট মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করছেন, সেখানে বলছেন সারা দেশ থেকে এনআরআই কোটা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ডমিসাইলের যারা, তারা এসে এখানে ভর্তি হবে। বাবা মারা ঘটি বাটি বিক্রি করে লাখ লাখ টাকা দিয়ে আপনার ছেলেমেয়েগুলোকে এখানে পড়ানোর জন্য পাঠাবে, আর তারপর কিছু হয়ে গেলে আপনি কোনো দায় নেবেন না, আপনার পুলিশ কোনো দায় নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজে বুঝতে পারছেন না গোটা দেশে বাংলার কি ইমেজ তৈরি হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। শুনুন প্রিয়াঙ্কা টিবরেওয়ালা, আপনিও শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। প্রিয়াঙ্কা টিবরেওয়াল কি বলবেন? বাড়ি থেকে দেখুন, গোটা বাড়ি থেকে আছেন তো, বাইরে বেরোননি তো? শুনুন, এই মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী এখানে, সেই গোটা পশ্চিমবঙ্গকে লজ্জায় ফেলে দিয়েছেন। ওনার কমেন্ট, এই ফার্স্ট কমেন্ট না, উনি হ্যাবিচুয়াল হয়ে গেছে, ওনার এটা মানে হ্যাবিট হয়ে গেছে যে প্রত্যেকটি এই ধরনের ধর্ষণ হওয়ার পরে বা রেপ হওয়ার পরে উনি ভিকটিম শেমিং করেন। উনি বাচ্চা রেপ যখন হয় তখন বলেন যে এটা লাভ অ্যাফেয়ার ছিল, খুঁজতে হবে, দেখতে হবে প্রেগনেন্ট হয়েছে কিনা, কনসেনসুয়াল সেক্স ছিল কিনা, এইসব এই ধরনের কথা। তারপরে বলেন 1 লক্ষ টাকা তো আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি রেপ হয়ে যাওয়ার পরে। তার এখানে উনি এই কথা বলেছেন। মানে এটা থেকে আপনি মাইন্ডসেট বুঝুন। আমার তো কমপ্লিট এখন বিশ্বাস হয়ে গেছে, আগে আমার ডাউট ছিল, এখন আমার বিশ্বাস হয়ে গেছে মমতা ব্যানার্জি ইজ আ কনভার্ট বলতে গেলে উনি শরিয়া ল, ইসলামিক ল কে কনভার্জন হয়ে গেছেন। সেই জন্য ওই ধরনের কথা ব্যক্তি আক্রমণ প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্লিজ করবেন না, যে কোনো চেয়ারে যারা বসে রয়েছেন। একটা কথা বলতে চাই, ইট ইজ দ্য প্রিন্সিপাল এন্ড থট প্রসেস। যে থট প্রসেস ওনার আমরা দেখেছি, সেখানে আপনি কি করে মানে বলতে পারেন এই জেন্ডার ইনইকুয়ালিটির কথা, কি করে এটা বলা যায় যে মহিলারা রাতে বেরোবেন না? যদি এই ধরনের সিচুয়েশন আছে পশ্চিমবঙ্গতে, তাহলে কি করে আপনি ভাবছেন যে অন্য কোনো ইন্ডাস্ট্রি এখানে কেউ আসবে, ইনভেস্ট করবে, বসাবে, বা অন্য রাজ্য থেকে বাচ্চারা এখানে আসবে পড়াশোনা করার জন্য? ইট ইজ আনসেফ।
তারপরে কি মুখ নিয়ে কথা বলেন এরা যে এনসিআরবি ডেটা দেখুন, আমাদের এনসিআরবি ডেটা, আরে এনসিআরবি ডেটা 100 বার আমি বলে দিয়েছি যে এখানে ক্রাইমটা কিন্তু রেকর্ডই করা হয় না বলে এনসিআরবি তে সে ধরনের ডেটা আছে। নালে আমরা তো দেখেছি প্রত্যেক সপ্তাহে এখানে একটা রেপ হচ্ছে, প্রত্যেক সপ্তাহ, সেটা নিয়ে এই সরকার কিছু বলে না। আর একটা জিনিস বলবো, আমার আগে যিনি কথা বলছিলেন উনি একদম কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে এই যারা পারপিট্রেটরস আছে তাদের ভিতরে যারা আছে ছেলেরা, তারা ওই সে দুধেল গরু, ওদেরকে কিছু বলার সাহস পাবে না এই সরকারের। তো আর পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে যদি এই সরকার নারীদের সুরক্ষা না দিতে পারে? মহিলা মুখ্যমন্ত্রী নিজে হয়ে যদি এই কথাগুলো বলেন, তাহলে এই ধরনের সরকারের আমাদের দরকার নেই। না, আমি অবাক হয়ে যাচ্ছি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন, এটা নিয়ে আপনারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছু একটা কথা বলবেন। আমি মানে স্তম্ভিত হয়ে যাচ্ছি এই বুদ্ধিজীবী, সোকল্ড সুশীল সমাজ, সেলিব্রিটি, এদের হিরণ্ময় নীরবতা দেখে। আমি অংশুমান কর, আমি সিরিয়াসলি বলছি, মানে হাজারখানা যুক্তি হয়তো সাজিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি কবি, সাহিত্যিক বা যারা প্রফেসর হয় বা যারা অধ্যাপক, টিচার হয়ে বিভিন্ন জায়গাতে রয়েছেন, আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশের ইউনিভার্সিটিগুলোতে ঘুরছেন, আপনারা যারা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে যান অন্য রাজ্যের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে, মানে আমি দেখে এসেছি যে জেএনইউ নিয়ে এত রোম্যান্টিসিজম করা হয়। ঘটনাচক্রে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অন্যতম সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী, যিনি এই মুহূর্তে আমাদের সাথে প্যানেলে রয়েছেন। অংশুমানদা, কোনোদিন দেখেছেন কোনো জেএনইউ বা অন্যান্য ইউনিভার্সিটিতে এই ধরনের ফতোয়া বা নিদান দেওয়া যে মেয়ে স্টুডেন্টদের বেরোনো উচিত নয়, আর বাইরে থেকে যারা আসছে মানে কি ভয়ঙ্করভাবে ডিসক্রিমিনেট করে দেওয়া? মানে যে গুজরাট থেকে আজকে এখানে পড়াশোনা করার জন্য আসছে, সে তো প্রথম আসছে না, সে তো যুগ যুগ ধরে আসছে। যে আজকে বিহার থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, তাদের প্রথমেই বলে দেওয়া, বাবা তোমরা কিন্তু সন্ধ্যের পর বেরোও না, তোমাকে বহিরাগত বলে কেউ মারতে পারে, মেয়ে হলে তোমাকে তুলে নিয়ে গিয়ে ঝোপের মধ্যে কিছু একটা করে দিতে পারে, আর অন্য সময় তো বলবেই যে তুই ওই কোনো একটা পক্ষ চলে আসবে। এটা কি চলছে অংশুমানদা? ময়ূখ, মানে প্রথমে আমি তোমাকে একটা ধন্যবাদ দিই যে যিনি এর আমার আগে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করাতে তুমি প্রোটেস্ট করলে, এটা কিন্তু দরকার একটা চ্যানেলের জন্য, এটার জন্য ধন্যবাদ দিই। এবার দ্বিতীয় কথা হচ্ছে উনি যা বলেছেন, যে কোনো ক্ষেত্রে সব সময় করে, এটার জন্য ধন্যবাদ দিই একটা, কেন ভুলে যাবো হয়তো এটা। দ্বিতীয় হচ্ছে উনি আজকে যা বলেছেন সেটা চূড়ান্ত অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন, দুর্ভাগ্যজনক এবং বিপজ্জনক। আমি বিপজ্জনক শব্দটা ব্যবহার করছি, তার কারণ এর ফলে বাইরের রাজ্যের ছাত্রছাত্রী, তুমি যেমন বললে এখানে আসবে না, আমি একটা কথা বলি, আমি ঘটনাচক্রে এখন একটি কাজে রাজ্যের বাইরেই আছি, এবং সেখানেও কিন্তু আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়েছে। এবং সত্যি দীপঙ্কর বাবু, জেএনইউর কি হয় আমি তোমায় বলছি, কোনো বিশ্ববিদ্যালয়ে এমনটা থাকতেই পারে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আছে যে ছাত্রীরা রাত্রি 8:30টার পরে হোস্টেলের বাইরে গেলে স্পেশাল পারমিশন নিতে হয়, সেটা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম। তার জন্যে একজন কেউ ধরছি, তাহলে সেই নিয়মটাকে খাড়া করে কোনো রকম যুক্তি সাজানো যায় না। এবং উনি যে কথা বললেন শেষ, যেটা আমি শুনলাম সেটা তো বিপজ্জনক। আমি যেটা বললাম যে বাইরের রাজ্য থেকে যারা আসছে তাদের উনি বলছেন যে তোমরা বাবা রাত্রেবেলা বেরিও না, মানে পুলিশ তাহলে কি করছে? পুলিশ কি করছে রাত্রেবেলা? তাহলে কেউ বেরোবে না বাড়ি থেকে, বাইরের রাজ্যে ছেলেরা বেরোবে না, মানে কি বাইরের রাজ্যে ছেলেদের চিহ্নিত করে ধরে অপরাধীরা অপরাধ করবে না? অংশুমানদা, আমি আপনাকে একটু থামাচ্ছি অংশুমানদা, তার একটা ডিপ রুটেড কারণ থাকতে পারে। আপনি যে অংশটা বলছেন, আমি পিসিআরকে বলবো এই 4 নম্বর বাইকটা আরেকবার শোনাতে, এবং তার ডিপ রুটেড কারণটা আমি হয়তো এটা হতে পারে, এবং যেটা আপনি হয়তো স্বীকার করবেন না, আমি একবার শোনাই, আরেকবার শুনি সবাই। হ্যাঁ, শোনাও। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। অংশুমানদা, প্রবলেমটা কি জানেন তো, এটা ওই দক্ষিণ আফ্রিকাতে কোনো এক ব্যক্তির সাথে এই ঘটনাটা ঘটেছিল বলে আমরা ওই শব্দটা
খুব জনপ্রিয়তা বাংলা এবং ভারতবর্ষে পেয়েছিল, অ্যাপেথাইট বা বর্ণবাদ। আপনারা যে কালচারটা বাংলায় নিয়ে এসেছেন, যে এরা হয়তো বহিরাগত, এরা হয়তো এখানে আসলে বাংলা বলতে হবে, এরা হয়তো শুধুমাত্র এখানে এসে ছাতু খাওয়ার জন্য আসছে, ধোকলা খাওয়ার জন্য আসছে, এটা হয়তো সবচেয়ে বড় কারণ। কারণ এটা ইউজুয়ালি কাশ্মীরে একটা সময় হতো। কাশ্মীরে সন্ধ্যের পরে কাশ্মীরি পণ্ডিতদেরকে বলে দেওয়া হতো আপনারা দয়া করে বাইরে বেরোবেন না, পরিস্থিতি আমাদের হাতে নেই। সত্যিই পুলিশের হাতে থাকতো না। সব পুলিশ কি খারাপ? না, একদমই নয়। পশ্চিমবঙ্গে তার মানে বাইরের রাজ্য থেকে যারা আসছে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে ছেলেটি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে এই মুহূর্তে সেক্টর 5-এ রয়েছে, তাকেও কালকে হয়তো বলতে হবে এটা। আপনি ভাবুন গোটা দেশে কি ভয়ঙ্কর একটা জায়গা তৈরি করছেন বা করতে দিচ্ছেন আপনারা বুদ্ধিজীবী প্রগতিশীল মানুষজন, জাস্ট লেসার ইভিল তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। না না, আমরা একদমই করতে দিচ্ছি না। দেখো, অবশ্যই দিচ্ছেন, আপনাদের কাছে লেসার ইভিল। আমি আবার তোমায় একটা কথা বলি যে আমি এটা একেবারে সেটা তোমরা বলো, কিন্তু আমি আবার বলি এই কথাটা খুব জোর দিয়ে বলি যে এটা অত্যন্ত খারাপ বার্তা দিচ্ছে, এবং আমি রাজ্যের বাইরে আছি বলে এই মুহূর্তে সেটা আরো স্পষ্ট করে বুঝতে পারছি। এবং তুমি যেটা বলছো, আমি কিন্তু এই 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 রাজনৈতিক ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে গ্রহণ করছি না তুমি যেটা বলেছিলে, তার কারণ আমি বলছি তার আগের কথাটা, আজকের কথা অনেক কন্ট্রাডিকশনস রয়েছে। আগের কথাটাই উনি বলছেন যে মেয়েদেরকে বলছি যে রাত্রেবেলা 12টার পরে তারা কেন বাইরে বেরোচ্ছে, আবার বলছেন যার যেখানে খুশি যেতে পারে। বিষয়টা হচ্ছে যেটা দীপঙ্কর বাবু বলছিলেন, আমার নিজেরও মনে হচ্ছে যে পুলিশের যে দক্ষতার সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোকে সামলানো উচিত ছিল, সেটা একেবারেই পারছে না পুলিশ, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এবং তখন উনি সামনে নেমে পড়ছেন পুলিশকে ডিফেন্ড করতে, এবং সেই ডিফেন্ড করতে গিয়ে ওকে এমন এমন যুক্তির আশ্রয় নিতে হচ্ছে যেগুলো শুধু কুযুক্তি নয়, আমি আবারও বলছি খুব বিপজ্জনক যুক্তি। তার কারণ আজকে উনি যেটা বলেছেন সেটা কিন্তু প্রকারান্তরে আসলে ধর্ষকদেরকে প্রশ্রয় দেবে, যে এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে দায়িত্ব হচ্ছে কলেজের। আমি এখানে আরেকটা কথা বলছি, বেসরকারি কলেজগুলোকে কারা নিয়ন্ত্রণ করছে? শুধু বেসরকারি কলেজগুলোর উপর দায় চাপিয়ে দিলে চলবে? তাদের একটা দায় আছে, আমি অস্বীকার করছি না। বেসরকারি কলেজগুলো ভূমিফোড়, একাধিক বেসরকারি কলেজ পশ্চিমবঙ্গের মাটিতে গজিয়ে উঠেছে, এবং এবছরে যে অ্যাডমিশন প্রসেস আমরা যা দেখেছি তাতে এই বেসরকারি কলেজে অধিকাংশ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। তার কারণ সরকারি যে অ্যাডমিশন প্রসেস তাকে দীর্ঘায়িত করা হচ্ছে, বিলম্বিত করা হচ্ছে, এবং হয়তো তোমরা জানো যে সরকারি কলেজগুলোতে এখনো বহু সিট ফাঁকা রয়েছে। তাহলে এই বেসরকারি কলেজগুলোকে প্রচ্ছন্নে মদত কারা যোগাচ্ছে সেই প্রশ্ন আমি তুলবো কিন্তু। এবং এই বেসরকারি কলেজগুলোর উপর রাখার কথা কিন্তু রাজ্য সরকারের, এবং সম্ভবত একটা বিশ্বাস করেছেন ওরা বা বিলছেন। এই বেসরকারি কলেজের যদি কোনো অনিয়ম থাকে তার দায় সম্পূর্ণভাবে একটি রাজ্য সরকার বেসরকারি কলেজের প্রশাসনের উপর চাপিয়ে দিতে পারে না, তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। আমি বলছি আজকে উনি যেটা বলেছেন তার মধ্যে একাধিক কন্ট্রাডিকশনস রয়েছে, এবং 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 খুব বিপজ্জনক কথা। সবই বুঝলাম অংশমানদা, কিন্তু কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী তারা তো এরপরে আবার বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। ঠিক আছে, একটু আধটু ওই বাড়িতে থাকতে বলে, একটু আধটু শিল্প টিল্প হয় না, একটু আধটু এই ধর্ষিতা হয় এখানকার মেয়েরা, কিন্তু আবার বিজেপির মতন তো নয়, বিজেপি আসলে আবার সব কিছু বন্ধ হয়ে যাবে। মানস ভট্টাচার্য, এতক্ষণ ধরে শুনলেন আলোচনাটা, কি বলবেন? দেখো, হর্ষবর্ধনের সঙ্গে বানভট্টের একটা বিখ্যাত কথোপকথন আছে এই রাত প্রসঙ্গে, যে একটা রাজ্যে যে সুশাসন আছে সেটা কি করে বুঝবো, তার একটা সুন্দর বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে গভীর রাত্রে একজন সুন্দরী মহিলা একগা সোনার গয়না পরে যদি রাজপথে নির্ভয়ে হেঁটে যেতে পারেন তাহলে জানতে হবে সেই রাজ্যে সুশাসন আছে। সোনার গয়না বাদ দাও, সুন্দরী বাদ দাও, এমনি সাধারণ যে কোনো খেঁদিপেচি মেয়েও এখন রাত্রে হেঁটে যেতে পারবে না, যেটা মুখ্যমন্ত্রীর ফতোয়া। সুতরাং পুরোপুরি এই ভারতীয় ভাবনার বিরোধী কথাবার্তা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন হচ্ছে, আমরা কতজন র্যান্ডাম সার্ভে করলে বলতে পারবো 2013-র 7ই জুন পশ্চিমবঙ্গে কোন ঘটনা ঘটেছিল? গত 12 বছরে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব থেকে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছিল বারাসাত থেকে 16 কিলোমিটার দূরে কামদুনিতে 2013-র 7ই জুন। একটি মেয়েকে ধর্ষণ করে তার গলা কেটে খুন করে 2 পা চিরে দেওয়া হয়েছিল তার বডিটাকে। আমরা কতজন জানি সেই অপরাধীদের কোন শাস্তি হয়েছে? আমরা কতজন জানি পার্ক স্ট্রিট ধর্ষণকারীদের অপরাধীর এখন কি শাস্তি হয়েছে?
যদি মানুষ চোখের সামনে শাস্তি দেখতে না পায়, যেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার, প্রশাসন, আদালত এদের দায়িত্ব, তাহলে এটা বেড়েই যাবে। এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে, পশ্চিমবঙ্গের র্যান্ডাম ধর্ষণ হচ্ছে, ভবিষ্যতেও চলতে থাকবে। একসময় মুখ্যমন্ত্রী বিভিন্ন টাইপস অফ ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন যে কোন ধর্ষণের কত ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু চোখের সামনে আমরা কি শাস্তি দেখতে পাচ্ছি? কতজন র্যান্ডাম সাধারণ মানুষ জানে অভয়ার কেসটা এখন কোন অবস্থাতে আছে? কতজন জানে এই রিসেন্ট ঘটে যাওয়া মনোজিৎ মিশ্র, যিনি ল কলেজে ধর্ষণ করেছেন, তিনি এখন কোন অবস্থায় আছেন? কোনোটাই আমরা চোখের সামনে শাস্তি দেখতে পাচ্ছি না। ভারতীয় শাস্ত্রে খুব স্পষ্ট বলা আছে, যদি এই অপরাধের শাস্তি মানুষ দেখতে না পায় তখন বেপরোয়া হয়ে ওঠে মানুষ, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। আর একটা হচ্ছে, অংশগ্রহণ কথাকে পূর্ণ সমর্থন করছি, সেটা হচ্ছে এই যে বেসরকারি কলেজগুলো, তাদেরকে একটু তদন্ত করলেই দেখা যাবে প্রত্যেকটা বেসরকারি মেডিকেল কলেজ হোক বা অন্য কলেজের হোক, মাথায় কারো না কারো হাত আছে, সেটা তদন্ত করলেই বেরিয়ে পড়বে। আর তৃতীয় প্রশ্ন তোমার, যেটাতে বুদ্ধিজীবীরা কেন কলকাতায় প্রতিবাদ করবে না, তার কারণ এরা জানে কলকাতায় পিঁপড়ে মরলে যে প্রতিবাদ করলে যতটা ফুটেজ পাওয়া যায় বা সামনে যদি কোনো ফিল্ম রিলিজ থাকে, সেটা মফস্বল শহরে হাতি মরলেও সেটা করা যায় না। কলকাতার বেসিক্যালি এই বুদ্ধিজীবী চিত্রশিল্পী যারা পথে নামে, তারা ফুটেজ খেতে নামে যে আমার জনপ্রিয়তা কতটা বাড়বে, তারা কিন্তু অরিজিনালি প্রতিবাদ করতে নামে না, যার ফলে এক্ষেত্রেও প্রতিবাদ হবে না। আর শেষ করব যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, সেটা হচ্ছে এই তালিবানি মুসলমান। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ঈদের অনুষ্ঠান হয় রেড রোডে, যেখানে মহিলাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। বামপন্থী এবং তৃণমূলের যারা এটা নিয়ে প্রতিবাদ করছেন, একটা চ্যালেঞ্জ নিন তো যে আগামী বছর রেড রোডে পুরুষদের সঙ্গে মুসলিম মহিলাদেরকেও নামাজ পড়ার অধিকার দেবেন, তাহলে জানবো আপনারা সত্যিকারের লড়াই করছেন। কিন্তু সেটা একটা অন্য অ্যাঙ্গেল, ইঙ্গিত এগুলো দিচ্ছেন আপনি। আমি ওই দিকে যাচ্ছি না, আমি এক এবং একমাত্র আমার আপত্তির কথাটা বলছি। প্রসূনদা, ডক্টরবাবু, আপনি নিজে দীর্ঘদিন, মানে শুধুমাত্র পেশার কারণে নয়, মেডিকেল কলেজে নিজেও পড়েছেন। আপনার নিজের খারাপ লাগছে না, আপনাদের খারাপ লাগছে না মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গাটা এবার তৈরি করার চেষ্টা করছেন? এবার তো সত্যিই যে মৌলবাদী ফতোয়া বা আমরা যে কট্টরপন্থী নিদান দেখি, অনেকটা সেরকম করা হচ্ছে। এরপরে মানে ভাগ্যিস আপনি হয়তো এরপরে বলবেন না যে আমার মাথায় ব্যথা বলে মাথাটাকেই কেটে ফেলে দিতে হবে। এটাকে কি ট্রিটমেন্ট বলে? এটাকে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিটমেন্ট বলে ডাক্তারবাবু? আমি প্রথমেই আপনাদের বলি যে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা যে কোনো যুগে যে কোনো সময় মানে সমালোচনা কেন অতি সমালোচনার মুখে পড়বে। কিন্তু এই সঙ্গে আরেকটা কথা আমি আপনাদের বলি, প্রত্যেককে আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে পশ্চিমবাংলা, কলকাতা, তার পুলিশ প্রশাসনের ওপরে ভরসা রাখুন। এটা তো কলকাতায় হয়নি, শুধু তাই নয়, এটা তো হয়েছে দুর্গাপুরে। শুধু তাই নয়, সেটা দুর্গাপুরের বাংলার পুলিশের ভেতরে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় বাংলার পুলিশের ভেতরের মধ্যে প্রেস রিলিজ দিয়ে দেওয়া হয় কারা কারা গ্রেফতার হয়েছে। চ্যানেলের মাধ্যমে আমি এখনো জানতে পাচ্ছি না কারা কারা সরকারিভাবে গ্রেফতার হলো, তাদের নামগুলো কি? বাংলার প্রশাসন, পুলিশ প্রশাসন, না যারা অভিযুক্ত, যারা গ্রেফতার হয়েছে, তাদের নামগুলো কি? আচ্ছা, দুই হচ্ছে এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার যে যারা ডিরেক্টলি এতে ইনভলভ ছিল, ওনাদের কথায় তাতে 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদের চরম শাস্তির দাবি করা হচ্ছে, তারা চরম শাস্তি পাবে। সেটা পাবে কি? যাতে কেউ সেখান থেকে রেহাই না পায়। আমি আপনার প্রশ্নে আসছি ময়ূকবাবু, আমি আপনার উত্তরেও আসছি। 2, এবং এমনভাবে ইলেকট্রনিকভাবে ওদের উইটনেস নেওয়া হচ্ছে যে ইলেকট্রনিক গ্যাজেটের মাধ্যমেও কোথা থেকে কোনোভাবে যদি কোনো রকম সূত্র পায়, আর কেউ যদি বাইরে ছাড়া থাকে, তাদেরও ধরা হবে। এবার 2 ময়ূকবাবু, প্রসূনদা, আপনার কথায় অবজেকশন জানাচ্ছেন দীপাঞ্জন চক্রবর্তী, একবার শুনে নি কি বলছেন। ময়ূক, প্রথমত উনি সম্ভবত পুলিশিং সিস্টেমের বা ইনভেস্টিগেশনের ব্যাপারে উনি বিশিষ্ট একজন চিকিৎসক, উনি বলতে পারেন। আমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কথা বলবো না, উনিও ইনভেস্টিগেশন নিয়ে কথা না বললে বেটার হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো রকম ইনভেস্টিগেশন হয় না। নাও আমি তোমাকে বলি সমস্যাটা কোথায়।
এক নম্বর তুমি দেখছো তোমার ফ্রেমে চতুর্দিকে শুধু আপনি একটু প্লিজ আপনি একটু প্লিজ আমাকে শেষ করতে দিন, উইটনেস পাওয়া যায় বা কোনো রকম ক্লু পাওয়া যায়, আমার বলার বক্তব্য সেটা। থেকে উইটনেস পাওয়া যায় না, জানেন না আমি চাঁদে যেতে পারবো না বলে চাঁদ সম্বন্ধে কথা বলবো না, এটা এই কথা আমি আপনার মানলাম না, ঠিক আছে? 2 নম্বর কথা। এবার আমি মৌখিকের উত্তর দিই, আমি তো মৌখিকের প্রশ্নের উত্তর দিই, আপনার প্রশ্ন না। আচ্ছা বলে নিন, দীপাঞ্জন দা বলে নিন, তারপরে আমি আবার বসুন্ধরার কাছে যাচ্ছি। হ্যাঁ আমাকে শেষ করতে দাও না। তুমি তোমাদের সমস্ত ফ্রেমগুলোতে দেখছো নীল জামা পরা সিভিক ভলেন্টিয়াররা ঘুরছে। পুলিশ কোথায়? সিভিক ভলেন্টিয়াররা ট্রাফিক রুল করবে, ট্রাফিক মেনটেন করবে আদালতের নির্দেশ অনুযায়ী। সিভিক ভলেন্টিয়ার দেখা যাচ্ছে চতুর্দিকে, পুলিশ কোথায়? নাম্বার 1। নাম্বার 2, এই মেসেজ পুলিশের কাছে গেছে। যেদিন আপনি কথা বলবেন না এখন প্লিজ, আপনি চাঁদ নিয়ে কবিতা লিখুন, আপনি পারবো, আপনি চাঁদ নিয়ে কবিতা লিখুন, আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি সারা বাংলার মানুষকে আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি বাংলার মানুষকে ভুল তথ্য দিচ্ছেন। আপনি অপেক্ষা করুন, আমার শেষ করতে দিন। কথা বলে নিচ্ছেন, আরে বাবা আপনি কথা বলে আমিও আপনাকে কথা বলতে দেবো না। না আমি ইন্টারভেন করছি। আমি দীপাঞ্জন দা আপনি একটু থামুন, আমার জানতে হবে প্রসূন ঘোষ এটাকে সমর্থন করেন কিনা। বাংলায় বিভিন্ন রাজ্যের ছেলে মেয়ে যারা পড়তে আসে তাদের অনুরোধ করবো বাইরে না, রাতে বাইরে না বেরোতে। আমি চিকিৎসক হয়ে গেছেন, সমর্থন করছেন, এটা কে বলছেন? প্রসূন বাবু, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি ছাড়া কেউ কথা বলছেন, কিন্তু এটার উত্তর তো দিন। সমর্থনের প্রশ্ন কোথাও ওঠে না, এখানে একটাই কথা আমি বলছি মহিব বাবু, যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতনভাবে বলেছেন যাতে অকারণে কেউ যেন এই প্রাইভেট মেডিকেল কলেজ কেন কোনো জায়গাতেই অকারণে যেন বাইরে না যায়। মানে এটা কি কে ঠিক করবে? অকারণে আর কারণে আপনাদেরকে এটা কি কোভিড পিরিয়ড চলছে নাকি? এটা কি করোনার সময় নাকি যে আপনাকে দাসখত লিখে বেরোতে হবে? উনি তীব্র নিন্দা না প্রসূন দা, কে কখন বেরোবে? আমি একটা চুইংগাম খেতে রাত 11টায় বেরোবো না, আমি রসগোল্লা খেতে বেরোবো না, আমি গালগল্প দিতে বেরোবো না, আমি কোনো তৃণমূল নেতার সাথে দেখা করতে বেরোবো, সেটা তো আমার অধিকার। আপনি কে? অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সবাই কোনো জায়গায় যেন যাওয়া না, অত্যন্ত নিন্দনীয়। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অনেকক্ষণ বলার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এইটা আবার কি যুক্তি? মানে আপনি আপনার ফ্ল্যাট থেকে নেমে কটার সময় নামবেন, আপনি যদি কোনো মেডিকেল কলেজে পড়েন কটার সময় বেরোবেন, কোথায় দাঁড়াবেন, সবকিছু বলে দিতে হবে এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে। তাহলে আমি বললাম যে তাহলে সুশাসন কাকে বলা হবে এখানে? যদি প্রত্যেকটি মানুষকে একজন পুলিশের দরকার হয় এই দেখার জন্য যে ভাই আমি যদি বেরোই আমার ধর্ষণ না হয়ে যায়, তাহলে এই রাজ্যতে কিসের শাসন হচ্ছে? হোয়াট কাইন্ড অফ ললেসনেস ইজ হিয়ার? এগুলো আমাদের দেখতে হবে। আর আরজিকরের জন্য এখন এত পুলিশ নিয়ে এত কথা বলছিলেন যে খুব ভালো কাজ করছে পুলিশ। আরে আরজিকরে কি করেছিল পুলিশ? সমস্ত জিনিস, সমস্ত এভিডেন্স এবার আমি একটা প্রশ্ন করি ময়ূক, আরজিকরে যে ভিকটিম ধরা পড়েছিল সে তো কলকাতা পুলিশ ধরেছিল, তারপরে সিবিআই এতদিন ধরে তার বিয়ে করেছে, কেস করেছে, যারা যারা যুক্ত আছে তারা ধরা পড়ুক, কিন্তু আরজিকর ঘটনায় যে লোকটি ধরা পড়েছে আমার কাছে আর 5 মিনিট সময় আছে, বেশ আমার কাছে আর 5 মিনিট সময় আছে, এবং এই 5 মিনিটে আমি একটা নতুন বিতর্ক এখানে শুরু করতে চাই। প্রসূন দা, এটার উত্তর আপনার থেকেও নেব, প্রসূন দা, শুভেন্দু অধিকারী বলছেন যে এসব দিয়ে আর হবে না, এবার আসাম এবং উত্তরপ্রদেশের ডোজ দিতে হবে। আপনি তো ডাক্তার মানুষ, নিশ্চয়ই জানেন যে অসুস্থতায় ডোজ বাড়াতে কমাতে হয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন? 2026-এ যদি বিজেপি আসে, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথের ডোজ কি ডোজ আমি জানি না, এই ধর্ষণের পরে কি করতে হবে সেটাও আমি জানি না, কিন্তু কি বলেছেন বিরোধী দলনেতা? বিতর্ক করব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনব। এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস, জমা নাও আর খরচ করো। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রোটেকশন দিচ্ছে না, মনে করছেন আপনি যাদের নাম বলবেন? আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে?
এত বড় স্টেট, 75টা জেলার, 20 কোটি পপুলেশনের স্টেট, থামাচ্ছে কি করে? প্রসূনবাবু, আপনার কাছে আমি আসবো, কিন্তু ময়ূকের প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর সবার থেকে নিতে চাই। ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে বাংলায় এবার কি সত্যি হিমন্ত বিশ্ব শর্মা মডেল বা যোগী আদিত্যনাথ মডেল দরকার? বাংলায় চাই যোগী মডেল, ধর্ষণ এবং ধর্ষণকারী যারা, তাদেরকে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে। প্রসূনবাবু কি বলবেন? 30 সেকেন্ড। যদি এই ফর্মুলাই চলে, উনি 4 বার বললেন ফর্মুলা 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 ফর্মুলা, ফর্মুলা কি? বললেন তো, আচ্ছা, জমা করো খরচ করো, জমা নাও খরচ করো। যদি জমা করো খরচ করো হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। হ্যাঁ মহিবাবু, তাহলে ভারতবর্ষ থেকে যা যা কোর্ট আছে না, কোর্ট থেকে এর যে নিয়মটা, সেই নিয়মটা তুলে দিন, এর আইনটাকে তুলে দিন, ধর্ষণের আইনটাকে। শুনুন আচ্ছা প্রিয়াঙ্কা জি, আসি বলে নিন 30 সেকেন্ড। ফাস্ট ট্র্যাক কোর্টে আমাদের রাজ্য বলছে, সবাই বলছে, প্রতিটা মানুষ বলে এই ধরনের যারা নেক্কারজনক ঘটনা ঘটায় এরা মানুষ বলার যোগ্য নয়, এদের যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত সাজা দিতে। কিন্তু আমি জমা করব, খরচ করব, গুলি করে মেরে ফেলবো বা অন্য কোনোভাবে খরচ করবো, উনি খরচের পদ্ধতি বলেননি। তাহলে আমি বলবো যে যোগী আদিত্যনাথের শহরের যখন কথা উনি বলছেন, তাহলে যোগী আদিত্যনাথ শোনা বলছে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল 30 সেকেন্ড। উত্তরপ্রদেশের ক্রাইম এক করে কেউ কথা বলবেন, আমি 30 সেকেন্ড। বেশ, এই দুধেল গরুদেরকে মাথার উপরে বসিয়েছে এই সরকার, আর বাই সেটিং দিস এক্সাম্পল ইট ইজ 101% রিকোয়ার্ড যে এই ধরনের যা ঘটনা ঘটছে এদেরকে একটা এক্সাম্পল সেট করে দেওয়ার দরকার আছে। আর পায়ে একটা গুলি করে দিন না, দেখুন না তারপরে কত ভয়ে চলে আসে সোসাইটিতে। এই যে ক্রিমিনালরা আছে তাদের কি মাইন্ডসেট আছে? আরে মুখ্যমন্ত্রী বলছে মেয়েদেরকে যে রাতে বেরোবে না, তার মানে যদি ওরা রাতে বেরোয়, ওরা নিজের রিস্কে বেরোচ্ছে, আমরা রেপ করতেই পারি। মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে যদি এটা প্রমাণ হয়ে যায় ওকে ফাঁসি সাজা হবে, এই কথা বলেননি। গতকালে উত্তরপ্রদেশের একজন বিখ্যাত ডন, তার নাম আজম খান, তিনি আবার পলিটিক্যাল লিডারও, তার একটি বিখ্যাত সাক্ষাৎকার বেরিয়েছে। তিনি বলেছেন এই মুহূর্তে আমি খুব ভয়ে আছি, কারণ উত্তরপ্রদেশের যে 3 জন বিখ্যাত ডন ছিল তাদের মধ্যে 2 জন ডন অলরেডি মারা গেছে, সুতরাং আমি কতদিন বাঁচবো জানি না। পশ্চিমবঙ্গে প্রসূনদা বলছিলেন, প্রসূনদা গত 12 বছরের একটা দৃষ্টান্তমূলক শাস্তি বলুন, যে এইটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। কামদুনি কাণ্ডে আপনি জানেন যে কি শাস্তি হয়েছে? জানেন না, র্যান্ডাম সার্ভে করলে পাবেন না। আপনি একটা বলুন যে এটা পশ্চিমবঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আমি মেনে নেবো যে পশ্চিমবঙ্গ পুলিশের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করা যায়। একদম, আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি এই বাংলাতে আমি কখন বেরোবো? বাচ্চা ছেলেমেয়েরা মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেখান থেকে কটার সময় বেরোবে, কটার সময় দাঁড়িয়ে রুটি তরকা কিনতে যাবে, কেন বেরোবে, তার বন্ধু বা বান্ধবীর সাথে বেরোবে কিনা, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবটা না রেখে পুলিশকে বলুন কাজটা করতে। হ্যাঁ, এটা ঠিক, পুলিশ বাড়ি বাড়ি যাবে না, কিন্তু পুলিশ ওভারঅল একটা রাজ্য কিভাবে চালাচ্ছে, পুলিশ মন্ত্রী কি করে চালাচ্ছে, সেটা তো বোঝা যায় এখানকার ক্রাইম রেট দেখে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজটা করতে পারছেন না, যে কেউ মুখ্যমন্ত্রী হোক। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এবার অফিসিয়ালি অন্য কাউকে দায়িত্বটা দিন প্লিজ। কেন দিচ্ছেন না? তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।